ডিয়ার বাচ্চো, সবাই ভালো আছো? বাহ, গুড। সবাই ভালো আছো? তাহলে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। কি বললাম? স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার ধারণা। স্থিতিস্থাপকতা জিনিসটা কি? স্থিতিস্থাপকতার জিনিসটা হচ্ছে এরকম কি, যেমন রবার দেখেছো সবাই? রবারকে যদি টানো তাহলে কি হবে? সেটা দৈর্ঘ্যে প্রসারিত হয়, আবার ছেড়ে দিলে কি হয়? আগের অবস্থায় ফিরে যায়। আবার তুমি একটা স্প্রিংকে চাপ দাও তো, তাহলে সংকুচিত হয়ে যাবে, আবার ছেড়ে দিলে কি হয়? প্রসারিত হয়ে যাবে। তাহলে এরূপ ধর্ম প্রত্যেকটা পদার্থের মধ্যে অল্প বিস্তর আছে, ঠিক আছে? আর এই ধর্মটাকে বলা হবে তোমার স্থিতিস্থাপকতা ধর্ম বলা হয়। তাহলে স্থিতিস্থাপকতা কেমন বললাম কি, বাইরে থেকে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুতে বিকৃতির সৃষ্টি হয়, ঠিক আছে? বিকৃতির সৃষ্টি হয় বা বিকৃতির সৃষ্টি হওয়ার উপক্রম হয়, ঠিক আছে? তাহলে বস্তুটির মধ্যে বিকৃতির সৃষ্টি হলে বা বিকৃতির সৃষ্টি হওয়ার উপক্রম হলে বস্তুটির মধ্যে একটা কি হয়? অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যার ফলে বস্তুর মধ্যে যে বিকৃতির সৃষ্টি হচ্ছে বা বিকৃতির যে সৃষ্টি করছে তাকে বাধা দেয়, এবং বাহ্যিক বল অপসারণ করলে বস্তুটি আগের অবস্থায় ফিরে আসে, ঠিক আছে? তাহলে পদার্থের সেই ধর্মটাকে বলা হবে স্থিতিস্থাপকতা। তাহলে কি বললাম? বাইরে থেকে কোনো একটা বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর কি হয়? বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুর বিকৃতি হতে পারে বা বস্তুর আকার আকৃতির চেঞ্জ হতে পারে, ঠিক আছে? চেঞ্জ হলে বা বিকৃতির সৃষ্টি হলে বস্তুর মধ্যে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যার ফলে কি হয়? বস্তুটা আগের অবস্থায় ফিরে আসতে চায়, ঠিক আছে? বা বাহ্যিক বলকে সরিয়ে নিলে আবার বস্তুটা আগের অবস্থায় ফিরে আসে। তাহলে পদার্থের মধ্যে সৃষ্টি হওয়া সেই ধর্মটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে এটা বিভিন্ন পদার্থের মধ্যেই স্থিতিস্থাপকতা ধর্মটা আছে, সব পদার্থের মধ্যে কম বেশি আছে, তবে কঠিনের স্থিতিস্থাপক ধর্মটা সবচেয়ে বেশি, ঠিক আছে? তার থেকে কম হচ্ছে তরলে, এবং সব থেকে স্থিতিস্থাপক ধর্ম কম হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। তাহলে আমরা জানবো স্থিতিস্থাপকতার ধর্মের সৃষ্টি হচ্ছে কেন। এবার দেখো, কোনো একটা পদার্থকে আমি টানলাম, ঠিক আছে? টেনে আমি প্রসারিত করলাম, এতটা ছিল ফার্স্টে, এবার টেনে আমি প্রসারিত করলাম, ফলে কি হবে? এখানে যে অণুগুলো ছিল, অণুগুলোর মধ্যে দূরত্ব কি হবে? বেড়ে যাবে। ফলে অণুগুলোর মধ্যে দূরত্ব যদি বাড়ে বা বাড়াতে চাই, তাহলে কি হবে? অণুগুলোর নিজের মধ্যে দ্রুত বাড়াতে চাইবে, আর দ্রুত বাড়াতে চাইলে কি হবে বলো তো? তাদের মধ্যে আকর্ষণ বলটা একটু বেশি হবে, ঠিক আছে? মানে বাড়াতে দিবে না ওরা, ঠিক আছে? তার জন্য কি হবে? তাদের মধ্যে আকর্ষণ বল বেশি সৃষ্টি হয়। এই আকর্ষণ বলের জন্য কি হয়? বস্তুটা উপর যদি বাহ্যিক বলটা টেনে নেওয়া হয়, তাহলে ওটা আবার আগের অবস্থায় ফিরে আসে। অথবা কোনো একটা বস্তুকে যদি সংকুচিত করো, কি বললাম? কোনো একটা বস্তুকে যদি তুমি সংকুচিত করো তাহলে কি হবে? কোনো একটা বস্তুকে যদি সংকুচিত করো তাহলে অণুগুলো খুবই কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? আগে যে অবস্থানে অণুগুলো ছিল তার থেকে একটু কাছাকাছি আসবে, ফলে তাদের মধ্যে একটা বিকর্ষণ বল সৃষ্টি হবে। কী সৃষ্টি হবে বললাম? তাদের মধ্যে একটা বিকর্ষণ বল সৃষ্টি হবে, ফলে কি হবে? তারা আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইবে, ঠিক আছে? তাহলে এই ধর্মের জন্যই, ঠিক আছে, এই অণুগুলোর অভ্যন্তরীণ আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি হচ্ছে বলেই তোমার স্থিতিস্থাপক ধর্মটার সৃষ্টি হয়। তাহলে কি বললাম? কোনো একটা পদার্থকে যখন আমি টেনে প্রসারিত করলাম, তখন অণুগুলো কি হবে? একটু দূরে সরবে, কিন্তু অণুগুলো একই জায়গায় থাকতে চাইবে, ফলে তাদের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হবে, ঠিক আছে? বেশি আকর্ষণ বলের সৃষ্টি হবে। এই আকর্ষণ বলের জন্য কি হবে? ওটাকে প্রসারিত হতে বাধা দিবে। সংকুচিত যদি করো তাহলে কি হবে? অণুগুলোর মধ্যে দূরত্ব কমে যাবে, আন্তঃগাণিতিক যেটা ব্যবধান সেটা কমে যাবে,
ফলে তাদের মধ্যে একটা বিকর্ষণ বলের উদ্ভব হবে। তার জন্য কী হবে, তুমি যদি বাহ্যিক বলটা ছেড়ে দাও তাহলে কী হবে, আবারও আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই সংকোচন আর প্রসারণ বা এই আকর্ষণ বিকর্ষণ বলের উদ্ভব হচ্ছে বলেই তোমার স্থিতিস্থাপকতা ধর্মটার সৃষ্টি হচ্ছে। তাহলে বস্তুর স্থিতিস্থাপকতার উপর প্রভাব সৃষ্টিকারী বিষয়সমূহ কী কী? বস্তুর স্থিতিস্থাপকতার প্রভাবকারী বস্তুর স্থিতিস্থাপকতার প্রভাবকারী বিষয়সমূহ। ফার্স্টে আমরা জানবো উষ্ণতা বৃদ্ধি পেলে সমস্ত বস্তুরই স্থিতিস্থাপকতা ধর্ম কমে যায়। কি বললাম? উষ্ণতা বৃদ্ধি পেলে সমস্ত বস্তুরই উষ্ণতা বৃদ্ধি পেলে প্রায় সকল পদার্থেরই স্থিতিস্থাপকতা ধর্ম কমে যায়। গুড, ওকে। কিন্তু একটা ব্যতিক্রম মনে রাখবে, ইনভার্টের উষ্ণতা বৃদ্ধি করলেও স্থিতিস্থাপক ধর্মের তেমন কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, স্থিতিস্থাপকতা ধর্মের পরিবর্তন হয় না। কার? ইনভার্টের। উষ্ণতা বৃদ্ধি করলেও হবে না। ঠিক আছে, তাহলে অশুদ্ধি মেশালেও 2 নম্বর পয়েন্ট বলছি, যদি অশুদ্ধি আমি মেশাই তাহলে কি হবে? অশুদ্ধি মেশালে স্থিতিস্থাপকতা ধর্মের পরিবর্তন হবে। তোমাকে এবার দেখতে হবে অশুদ্ধ স্থিতিস্থাপকতা বেশি না যার সঙ্গে মেশাচ্ছ তার স্থিতিস্থাপকতা বেশি, এই অনুযায়ী পরিবর্তন হবে। উত্তাপন এবং শীতলীকরণ যদি করো, তাহলে ফার্স্টে আমি কোনো একটা বস্তুকে উত্তপ্ত করলাম, তারপরে বস্তুটাকে আমি শীতলীকরণ করছি। ঠিক আছে, তাহলে কি বলছি? উত্তাপন ও শীতলীকরণ। ঠিক আছে, উত্তাপন এবং কি বললাম, শীতলীকরণ। আমি কোনো একটা বস্তুকে প্রথমে উত্তপ্ত করলাম, উত্তপ্ত করার পরে আমি কি করছি, ওটাকে ধীরে ধীরে শীতল করছি। শীতল করলে কি হবে? বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম কমে যাবে। ঠিক আছে, মানে ফার্স্টে উত্তপ্ত করলাম, পরে যদি শীতল করি তাহলে কি হবে? বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম কমবে। যদি তুমি আঘাত প্রয়োগ করো তাহলে বস্তুটা কি হবে? ভেঙে ছোট হবে। আঘাত প্রয়োগ করলে কি হবে? বস্তুটা আঘাত করলে বা পিষ্ট করলে বড় আকারের কেলাসগুলি ভেঙে ছোট আকারে পরিণত হবে। ফলে কি হবে? স্থিতিস্থাপক ধর্মটা তখন বৃদ্ধি পাবে। ঠিক আছে, পদার্থের অবস্থা কি? কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে কঠিনের স্থিতিস্থাপকতা বেশি, তরলের তার থেকে কম, আর সব থেকে কম গ্যাসীয় পদার্থের স্থিতিস্থাপকতা সবচেয়ে কম। ওকে, তাহলে এখন আমরা চলে আসবো যে জিনিসটা, সেটা হচ্ছে পীড়ন ও বিকৃতিতে আসবো। তাহলে পীড়ন জিনিসটা কি সেটা আমরা জানবো। পীড়ন জিনিসটা কি? পীড়ন হচ্ছে বাইরে থেকে আমি বল প্রয়োগ করলাম, বাইরে থেকে কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটার কি হয়? বিকৃত হয়, মানে দৈর্ঘ্য, প্রস্থ বা আয়তনের চেঞ্জ হবে। ঠিক আছে, ফলে কি হয়? বস্তুর মধ্যে একটি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। ঠিক আছে, যেটা তার আয়তন পরিবর্তনকে বা দৈর্ঘ্য বা আকৃতির পরিবর্তনকে বাধা দেয়, এবং বাহ্যিক বলটা টেনে নিলে কি হয়? বস্তুটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। তাহলে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকে বলা হয় পীড়ন বল। তাহলে পীড়ন বল কাকে বললাম? কি কোনো একটা বস্তুকে আমি বাহ্যিক বল প্রয়োগ করলাম, কোনো একটা বস্তুকে কি করলাম? আমি একটা বাইরে থেকে একটা বাহ্যিক বল প্রয়োগ করলাম, ফলে বস্তুটার কি হলো? আকার আকৃতির চেঞ্জ হলো বা পরিবর্তন হলো। ঠিক আছে, বস্তুটির কি চেঞ্জ হলো? আকার আকৃতি চেঞ্জ হলো। ফলে কি হয়? বস্তুটার মধ্যে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যার ফলে বস্তুটা আগের অবস্থায় ফিরে যেতে চায়।
মানে আগে যেমন ছিল সে অবস্থায় ফিরে যেতে চায়, এবং তুমি যদি বাহ্যিক বলটাকে ছেড়ে দাও তাহলে ও আগের অবস্থায় ফিরে যাবে। ঠিক আছে, তাহলে বস্তুর মধ্যে উদ্ভূত বা বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলটাকে বলা হয় পীড়ন বল। তবে সাধারণভাবে বলা হয় কি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে বলা হয় কি বাহ্যিক বল, বাহ্যিক প্রযুক্ত বল এবং উদ্ভূত পীড়ন বলের মানটা সমান হয়। ঠিক আছে, বাহ্যিক বস্তুর মধ্যে উদ্ভূত প্রতিক্রিয়া বলটা, বস্তুর মধ্যে কি বললাম, বস্তুর মধ্যে উদ্ভূত প্রতিক্রিয়া বলটা তোমার প্রযুক্ত বলের সঙ্গে সমান হবে। কি বললাম, বস্তুর মধ্যে উদ্ভূত প্রতিক্রিয়া বলটা বাহ্যিক বলের সঙ্গে সমান হবে এবং বিপরীত অভিমুখে হয়। তাহলে পীড়নটা কি, পীড়নটা হচ্ছে তোমার লেখা হবে, পীড়ন সমান হচ্ছে বাহ্যিক প্রযুক্ত বল বাই বা প্রতিক্রিয়া বল, বস্তুর মধ্যে উৎপন্ন প্রতিক্রিয়া বল বাই বস্তুর মধ্যে উদ্ভূত প্রতিক্রিয়া বল বাই তলের ক্ষেত্রফল। তাহলে পীড়নটা কি বললাম বলো তো, পীড়নটা হচ্ছে বস্তুর মধ্যে উদ্ভূত প্রতিক্রিয়া বল বাই তলের ক্ষেত্রফল। আবার আমরা একটু আগে বললাম কি প্রতিক্রিয়া বলটা কার সঙ্গে সমান হবে, প্রযুক্ত বলের সঙ্গে সমান হবে। তাহলে তার জন্য আমরা বলতে পারবো প্রযুক্ত বল বাই তলের ক্ষেত্রফল। এখন যদি প্রযুক্ত বল এফ হয়, ঠিক আছে, প্রযুক্ত বলটাকে ধরলাম, প্রযুক্ত বল সমান হচ্ছে এফ এবং তলের ক্ষেত্রফল যদি এ হয়, প্রযুক্ত বল এফ এবং তলের ক্ষেত্রফল এ যদি হয়, তাহলে প্রত্যেক পীড়ন সমান আমরা কি লিখতে পারবো, তাহলে পীড়ন সমান লিখতে পারবো এফ বাই এ লিখতে পারবো। ওকে, তাহলে পীড়ন সমান লিখতে পারবো এফ বাই এ। তাহলে পীড়ন জিনিসটা একটু বুঝতে পারলে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে উদ্ভূত প্রতিক্রিয়া বলটাকে বলা হবে পীড়ন বল। তাহলে এবার আমরা চলে আসবো পীড়নের মাত্রা আসবো। তাহলে পীড়নের মাত্রাতে কী হবে বলো তো, ফার্স্টে একক জানি, একক। তাহলে দেখতে পাচ্ছ সবাই পীড়নের একক কি, একটা এসআই একক পাবো, এসআই একক। তাহলে বলের একক বাই ক্ষেত্রফলের একক, নিউটন বাই ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার। তাহলে এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে কী হয় বলো তো, সিজিএস পদ্ধতিতে পীড়নের একক হবে ডাইন বাই সেমি স্কোয়ার হবে। ঠিক আছে, ডাইন বাই সেমি স্কোয়ার হবে সিজিএস পদ্ধতিতে। এবার আমরা জানবো পীড়নের মাত্রা জানবো। পীড়নের মাত্রা, তাহলে এখানে দেখো পীড়নের মাত্রা সমান কি হবে, পীড়ন সমান আমরা লিখলাম এফ বাই এ। তাহলে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা, তাহলে বলের মাত্রা কি এম এল (-2) বাই এ, ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। তাহলে এম এটা উপরে গেলে কি হবে -2 হয়ে যাবে, তাহলে এম এল ইনভার্স (-2), এটা হচ্ছে তোমার পীড়নের মাত্রা। তাহলে পীড়নের মাত্রাটা সবাই পাবে এম এল ইনভার্স (-2). ওকে, তাহলে এম এল ইনভার্স (-2)টা হচ্ছে কিসের মাত্রা বললাম, পীড়নের মাত্রা। এবার আমি চলে আসবো একটাতে, সেটা হচ্ছে অসহ পীড়ন জিনিসটা কেমন। অসহ পীড়ন জিনিসটা কেমন, অসহ পীড়ন জিনিসটা হচ্ছে তোমার, অসহ পীড়ন জিনিসটা হচ্ছে কি বাহ্যিক বল যদি স্থিতিস্থাপক সীমা, মানে তুমি যে বাহ্যিক বলটা প্রয়োগ করছো কোনো একটা বস্তুর উপর, সেই বলটা যদি স্থিতিস্থাপক সীমাকে অতিক্রম করে। স্থিতিস্থাপক সীমা হচ্ছে কি বাহ্যিক বলের এমন একটা নির্দিষ্ট মান কি যে বলের থেকে যদি বাহ্যিক বলটা বেশি হয়ে যায় তাহলে কি হবে, বস্তুটা আগের অবস্থায় ফিরে আসবে না। ঠিক আছে,
তাহলে সেই সীমাটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তাহলে বলছে বাহ্যিক বল যদি স্থিতিস্থাপক সীমাকে অতিক্রম করে যায় তাহলে কি হবে, বস্তুটা আর আগের অবস্থায় ফিরে আসবে না, মানে বস্তুটা বিকৃতি হবে, তাহলে বিকৃতি হয়ে থেকে যাবে, বা বস্তুটা ছিঁড়ে যেতে পারে বা বস্তুটা ভেঙে যেতে পারে, ঠিক আছে। তাহলে বস্তুটা তাকে বলবো আমি অসহপীড়ন বলবো। তাহলে বস্তুটির প্রস্থচ্ছেদের বা তলের প্রতি একত্রিত বলে তখন প্রযুক্ত অসহ ভাব যেটা বা যেটা তুমি বল প্রয়োগ করছো সেটাই হচ্ছে অসহপীড়ন। তাহলে অসহপীড়ন কাকে বললাম, বাহ্যিক বল যদি স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যায়, বাহ্যিক বল যদি স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যায় তাহলে কি বললাম, বাহ্যিক বল যদি স্থিতিস্থাপক সীমাকে ছাড়িয়ে যায় তাহলে বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। বাহ্যিক বল যদি স্থিতিস্থাপক সীমাকে অতিক্রম করে যায় তাহলে কি বললাম, বস্তুটি আগের অবস্থায় ফিরে আসতে পারে না, বা বেশি ভর যদি চাপিয়ে দাও তাহলে কি হবে, বস্তুটা ছিঁড়ে যেতে পারে। যেমন একটা সুতোতে তুমি যদি বেশি ভর চাপিয়ে ঝুলিয়ে দাও তাহলে কি হবে, সুতোটা ছিঁড়ে যায়, বা কোনো একটা বস্তু ভেঙে যেতে পারে। তাহলে যে ন্যূনতম বল প্রয়োগ করলে বা ভর চাপালে বস্তুটি ছিঁড়ে যাবে সেটা হচ্ছে অসহ ভার বলা হয়, ঠিক আছে। বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই অসহ ভারটাকে বলা হবে অসহ পীড়ন বলা হয়, ঠিক আছে। বিকৃতি জিনিসটা কেমন সেটা জানবো এখন। এবার আমি এখন চলে আসবো বিকৃতিতে। তাহলে দেখো কোনো একটা বস্তুকে যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে, বস্তুটির আকার, আয়তন, দৈর্ঘ্যের পরিবর্তন হয়, হয়তো, ঠিক আছে। যেমন একটা যদি স্প্রিংয়ে টানা হয় তাহলে কি হবে, স্প্রিংটা দৈর্ঘ্যে প্রসারিত হয়। রবারকে টানলে কি রবারটা দৈর্ঘ্যে প্রসারিত হয়। যেমন গরম লোহাকে হাতুড়ি দিয়ে পেটলে কি হয়, বিভিন্ন আকৃতি দেওয়া যায়। তাহলে এটা হচ্ছে বিকৃতি বলা হয়। কি বিকৃতি হচ্ছে কি, কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে বস্তুটির আকার, আয়তন বা দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তাহলে বস্তুটার প্রতি একক দৈর্ঘ্যে বা প্রতি এককে যে পরিবর্তন হবে, ঠিক আছে, বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হবে বা এককের মধ্যে বা একক দৈর্ঘ্য বা একক আয়তন বা একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিবর্তন আসবে সেগুলো হচ্ছে তোমার বিকৃতি। যেমন বিকৃতি, যেমন একটা দৈর্ঘ্য বিকৃতি হয়, অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতিটা কেমন, অনুদৈর্ঘ্য বিকৃতিটা হচ্ছে, আমি বললাম একটা অনুদৈর্ঘ্য বিকৃতিটা হচ্ছে তোমার কি, কোনো একটা তার আছে, ঠিক আছে, তারটাকে হুকের সাহায্যে ঝুলিয়ে দিয়েছো, ঠিক আছে, বা স্প্রিংকে, সব থেকে ভালো হবে স্প্রিংকে তুমি হুকের সাহায্যে ঝুলিয়ে দিয়েছো, তার নিচে যদি একটা ভরকে চাপাও তাহলে কি হবে, স্প্রিংটা কি হবে বলো তো, নেমে যাবে না, স্প্রিংটা সামান্য নেমে যাবে। তাহলে এখানে স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি পেল সামান্য, ঠিক আছে। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যের পরিবর্তন হলো, ধরলাম এল দৈর্ঘ্যের স্প্রিং ছিল আর দৈর্ঘ্য বৃদ্ধি পেল ডেল্টা এল। তাহলে অতএব অনুদৈর্ঘ্য বিকৃতিটা লেখা যাবে, তখন অনুদৈর্ঘ্য বিকৃতি লেখা যাবে ডেল্টা এল বাই এল। অর্থাৎ এল যদি 1 হয় তাহলে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। একক দৈর্ঘ্যের পরিবর্তনটাকে বলবো আমি অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি জিনিসটা বুঝতে পেরেছো। কি বললাম, কি একটা স্প্রিং নিয়েছিলাম, এবার স্প্রিংটাতে একটা ভার আমি চাপিয়ে দিয়ে ঝুলিয়ে দিলাম। একটা স্প্রিং নিলাম আর স্প্রিংটাতে আমি একটা ভার চাপিয়ে সেটাকে ঝুলিয়ে দিলাম। তাহলে ঝুলিয়ে দিলে কি হবে, স্প্রিংটার দৈর্ঘ্যের সামান্য বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে ধরলাম আগে এল দৈর্ঘ্য ছিল আর এখন দৈর্ঘ্য বৃদ্ধি পেল ডেল্টা এল। তাহলে একক দৈর্ঘ্যে কত বৃদ্ধি পেল, ডেল্টা এল বাই এল।
তাহলে এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, অনুদৈর্ঘ্য বিকৃতি। দেখো এখানে বিকৃতি, দেখো উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, মানে কি বলো তো, এটা একই ধরনের বা সমজাতীয় রাশির অনুপাত না? অনুদৈর্ঘ্য বিকৃতি বা বিকৃতিগুলো দেখো সমজাতীয় রাশির অনুপাত, কারণ উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য। আল্লাহ, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতিটা কি বললাম বলো তো? অনুদৈর্ঘ্য বিকৃতিটা বললাম কি সমজাতীয় রাশির অনুপাত, উপরেও দৈর্ঘ্য আছে নিচেও দৈর্ঘ্য আছে, তার জন্য এটার একক থাকবে কি বলো তো? থাকবে না, কারণ দৈর্ঘ্যের একক বসবে উপরেও নিচেও দৈর্ঘ্যের একক বসবে, ফলে কেটে যাবে, মান হয়ে যাবে। মাত্রা কি হবে? মাত্রাহীন হবে, কারণ তোমরা জানো সমজাতীয় রাশির কোনো মাত্রা থাকে না। তার জন্য অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে বা বিকৃতি হচ্ছে তোমার মাত্রাহীন আর এককবিহীন রাশি। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে আসব আয়তন বিকৃতিতে। আয়তন বিকৃতি কাকে বলবো? আয়তন বিকৃতি হচ্ছে কি কোনো একটা বস্তুর আমি বাইরে থেকে বল প্রয়োগ করলাম কোনো একটা বস্তুতে, ফলে কি হলো, তার আয়তনের পরিবর্তন যদি হয়, তাহলে প্রতি একক আয়তনের যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে আয়তন বিকৃতি। তাহলে বস্তুর প্রতি একক আয়তনে কি বললাম, আয়তনের যে পরিবর্তন হবে সেটাকে বলা হবে আয়তন বিকৃতি। সাপোজ ধরো কোনো একটা বস্তুর আগে আয়তন ছিল ভি, এবং আমি বল প্রয়োগ করার ফলে তার আয়তন বৃদ্ধি পেল ডেল্টা ভি। ঠিক আছে, তাহলে ভিতে বৃদ্ধি পাচ্ছে ডেল্টা ভি, তাহলে একক আয়তনে কত বৃদ্ধি পাচ্ছে? ডেল্টা ভি বাই ভি। তাহলে এটাই হচ্ছে তোমার আয়তন বিকৃতি। একক আয়তনে কতটা আয়তন বৃদ্ধি পেল সেটাই হচ্ছে তোমার আয়তন বিকৃতি। ওকে, তাহলে আয়তন বিকৃতি কাকে বলে বলতে পারবে কি? বস্তুর একক আয়তনের পরিবর্তনকে বলা হবে আয়তন বিকৃতি। আর একটা জানবো আমরা ক্রিন্তন বিকৃতি জানবো। ক্রিন্তন বিকৃতি জিনিসটা কি সেটা জানবো। ক্রিন্তন বিকৃতি জিনিসটা কি সেটা জানবো। তাহলে ক্রিন্তন বিকৃতি কি? ক্রিন্তন বিকৃতি হচ্ছে তোমার বস্তুর আয়তনের কোনোরূপ পরিবর্তন না ঘটিয়ে যদি আকৃতির পরিবর্তন ঘটানো যায়, তবে বস্তুতে সৃষ্ট বিকৃতিকে বলা হবে ক্রিন্তন বিকৃতি। মানে আমি কোনো একটা বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলাম, কিন্তু ওর আয়তনের কোনো পরিবর্তন না হয়ে কি হলো, আকৃতির পরিবর্তন ঘটলো, তাহলে তার মধ্যে যে বিকৃতির সৃষ্টি হলো সেটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি। তাহলে কি বললাম ডিয়ার বাচ্চা? বললাম কি যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয় এবং যদি তার আয়তনের কোনোরূপ পরিবর্তন না হয়ে কিসের পরিবর্তন হয়? আকারের পরিবর্তন হয় বা আকৃতির পরিবর্তন হয়, তবে বস্তুর সৃষ্ট বিকৃতিকে বলা হবে ক্রিন্তন বিকৃতি। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস এইটুকুই আজকে পড়ো। হ্যাঁ, তাহলে সবাই খুব ভালোভাবে পড়ছো। ঠিক আছে, সবাই খুবই ভালোভাবে পড়বে। অসুবিধা থাকলে বা প্রবলেম থাকলে আমাকে জানাবে। ওকে, তাহলে পরের দিন আমরা হুকের সূত্র আর ইয়ং গুণাঙ্ক এই দুটো আমাদের বাকি থাকলো, এই দুটো আমরা পরের দিন করে নেব। তাহলে আমাদের পরের দিন ইনশাল্লাহ আমরা চ্যাপ্টারটা শেষ করে নিব, শেষ করে আমরা অন্য একটা চ্যাপ্টার ধরবো, শুরু করব। ওকে, বাই।